নমস্কার দর্শক বন্ধুরা, পাওয়ার অফ ইউনিভার্সিটি আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আবার চলে এসেছি অনুবাবুর কাছে। অনুবাবু নমস্কার। 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 আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, আমাকে পার্সোনালি গত সপ্তাহের যে এপিসোডটা ছিল পডকাস্টে, সেটাতে অনেকেই অনেক ভালো রিভিউ দিয়েছে, অনেক কিছু তারা জেনেছে এবং সেই সাথে সাথে আমাকে অনেক রকমের প্রশ্নও করেছে। এবার সেই প্রশ্নগুলোর উত্তর আমাকে বলা হয়েছিল যে একবার একটু ওনার সাথে আরেকবার একটা এপিসোড করে বা আরেকবার একটু ওনার সাথে আলোচনা করে সেই বিষয়গুলো নিয়ে একবার একটু যদি সেগুলো জানানো যায় তাহলে খুবই ভালো হয়। আমি বলেছিলাম যে অবশ্যই আমি যাব এই সপ্তাহে, যে কারণে ওনার কাছ থেকে আবার একটু সময় বের করিয়েছি, কারণ উনি সত্যি খুবই ব্যস্ত মানুষ। উনি সহসা ওনার কাছ থেকে সময় পাওয়াটা খুবই কষ্টকর হয়ে যায়, কারণ উনি সবসময় মানুষের সেবায় নিয়োজিত থাকেন, যে কারণে ওনার সাথে ঠিকভাবে সাক্ষাৎকার করাটা সম্ভব হয়ে ওঠে না। তাই অনেক কষ্টে ওনাকে বলে আবার আজকে এই সপ্তাহে একটা সময় বের করেছে ওনার সাথে আলোচনা করার জন্য। তো সাধারণত অনুবাবু, আমার কাছে যেই কারণে আমাকে প্রশ্নটা করা হয়েছিল বা যেই বিষয়টাকে নিয়ে আমাকে প্রশ্ন করা হয়েছিল, সেটা হচ্ছে যে এই যে আজকালকার দিনে আমরা দেখছি যে সেটা অনেক দিন ধরেই চলছে, কিন্তু ইদানিংকালে একটু বেশি পরিমাণে হয়ে গেছে, সেটা হচ্ছে আপনার কালো জাদু করা, ব্ল্যাক ম্যাজিক করা, যার তার উপরে ব্ল্যাক ম্যাজিক করছে। এবার ব্ল্যাক ম্যাজিকের তো অনেক রকমের ধরন হয়ে থাকে, সেটা আমরা কেউই ঠিকমতো দেয় না। যারা এই বিষয়গুলো নিয়ে পড়াশোনা করেছেন, যেমন আপনারা বলতে পারবেন যে কী কী বিষয় কালো জাদু কত রকমের হতে পারে বা কীভাবে ক্ষতি হয়, সমস্ত কিছু এই জিনিসগুলো আপনারা জানেন। তো এই যে যেরকম আমি প্রথমে আমাকে বলেছিল, আমার যেটা সবথেকে সবার আগে যে প্রশ্নটা আমার মাথায় আসে যে এই কালো জাদু জিনিসটা আসলে কী? কালো জাদু দেখুন, আমরা বিভিন্নভাবে কালো জাদুটাকে জেনে থাকি বা বুঝে থাকি। বিশেষত আমাদের জানার প্রধানত বিষয় হচ্ছে টিভি বা মুভি। টিভিতে যে আমরা সিনেমা দেখি বা সিরিয়ালগুলো দেখি, সেখানে দেখছি যে লেবু দিয়ে, লঙ্কা দিয়ে সামথিং কিছু না কিছু করছে, কেউ কাউকে কিছু খাইয়ে দিচ্ছে, হ্যাঁ, কেউ কাউকে মন্ত্রপুত করে কিছু খাইয়ে দিল, কেউ কারোর মাথার চুলটা সংগ্রহ করলো, কাপড়টা সংগ্রহ করলো, করে সেটা নিয়ে কিছু একটা করলো যাতে সে বশীভূত হলো বা তাকে দিয়ে কিছু খারাপ কাজ করিয়ে নিল। মোদ্দা কথা হলো যে কালো জাদু ব্ল্যাক ম্যাজিক বলে কিছু হয় না। তন্ত্রশাস্ত্রে যা কিছু আপনি দেখবেন সবটাই রিয়েলি। ম্যাজিক মানে তো চোখকে ফাঁকি দেওয়া, কিন্তু একেবারেই নয়। কালো জাদু মানে কিন্তু ওরকম কিছু আনরিয়েল ব্যাপার নয়, সবটাই রিয়েলিটি। মানুষকে ক্ষতি করা হচ্ছে, তাকে নানা রকমভাবে পীড়ন দেওয়া হচ্ছে, কষ্ট দেওয়া হচ্ছে, এটাই হলো কালো জাদু। আর কালো জাদুর মূল উৎপত্তিস্থল হচ্ছে কামাখ্যা তন্ত্র, অর্থাৎ মায়াং নামক একটি জায়গায়, কামাখ্যাতে এই কালো জাদুর অভ্যাস হতো। এবং বর্তমান বাংলাদেশের কিছু কিছু জায়গাতেও কিন্তু এই কালো জাদু বা তন্ত্রের প্রয়োগ এখনও হয়ে চলেছে। এক্ষেত্রে আমি একটা কথা বলি, আমরা বাঙালি তো, আমরা যখন আদার স্টেটে যাই, অন্য কোনো রাজ্যে যাই, তখন বাঙালিদের দেখলে কিন্তু একরকম ভয় পায় লোক। তার কারণটা? হ্যাঁ, এটার খুব মজাদার কারণ যে তারা নাকি বলে যে বাঙালি মানেই এরা কিছু কালো জাদু করে, আচ্ছা, এরা কিছু তন্ত্র মন্ত্র করে। এটা আমাদের ওই একটা ট্যাগ আমাদের লেগে গেছে। একদমই, এটা ভীষণই রকম একটা খারাপ ব্যাপার, যেটা বাঙালিদের কাছে একটা লজ্জাজনক বিষয়। কেননা আমরা কেন এগুলো শুনবো? দেখুন, কালো জাদু তন্ত্র সবাই করে না, কিছু শ্রেণীর মানুষ আছে যারা এই অবিদ্যাতন্ত্র, এটাকে যদি ভালো ভাষায় বলা হয় অবিদ্যাতন্ত্র, অর্থাৎ এই তন্ত্রের প্রয়োগ নিষিদ্ধ, এবং এই তন্ত্র প্রয়োগ করলে মানুষের উপকার কিছু হয় না, অপকারই হয়। তো এইসব করে তন্ত্রের নেগেটিভ সাইড, অর্থাৎ কাউকে মারা, কাউকে বশীকরণ করা, কাউকে জোর করে কোনো কিছু করানো, কাউকে রোগগ্রস্ত করে ফেলা, এইগুলো হচ্ছে কালো জাদু। কালো জাদু খুবই ভয়ঙ্কর, এর মধ্যে বাণ প্রয়োগ থাকে, অশুভ শক্তিকে চালান বা কাউকে একেবারে জীবন প্রাণহানি করে দেওয়া বা শেষ করে ফেলা বা কাউকে অ্যাক্সিডেন্টের কবলে ফেলা, এই সমস্ত নানা রকম অশুভ ক্রিয়া করানো হয়। আচ্ছা, তো পার্সোনালি আমি এই কালো জাদু কাটিয়ে থাকি। আমি বলছি, কারণ এই কালো জাদুর বহু পেশেন্ট আমার কাছে আসে, আশপাশে বহু মানুষ আছে যারা এই অসৎ কর্ম করে বেড়ায়, আর মানুষও আছেন অর্থ দিয়ে সেই অসৎ কর্মগুলো করায় নিজেদের মনের শান্তির জন্য, নিজের আত্মীয় আত্মসন্তুষ্টি যাকে বলে। একদমই, নিজের স্ত্রী, অন্যের স্ত্রী, তো কাউকেই ছাড়ছে না। তো ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য সে কালো জাদু করছে।
পেলো না, তো তারপর কালো জাদু করে সে যাতে সংসার করতে না পারে, সে যাতে বাড়ি ছেড়ে চলে যায়, এরকম কিছু জিনিস সে প্রয়োগ করছে। তো এগুলো খুবই খারাপ। যাই হোক, এটাই কালো জাদু। আচ্ছা আচ্ছা, এই যে কালো জাদু, এই কালো জাদুর মানে আমি কি করে বুঝবো যে আমার উপরে কালো জাদু করা হয়েছে? সাধারণত আমার হয়তো এরকম হতে পারে যে আমার কোনো রকম সব দিক থেকে ক্ষতি হচ্ছে বা সমস্ত কাজবাজ বন্ধ হচ্ছে, কিন্তু এছাড়াও একটা নিশ্চয়ই মানে খুবই পাওয়ারফুল একটা লক্ষণ রয়েছে যেটাতে আমি ধরতে পারবো। তো সেই লক্ষণগুলো কী? এই আজকে সকালেই আমাকে একজন পেশেন্ট ফোন করেছিলেন। হুম মানে আমি কয়েকটা ঘটনা বলবো, তাহলে বুঝতে পারবেন। সেই ভদ্রমহিলা ফোন করে বলছে, ডাক্তার আমার পেটে প্রচণ্ড অস্বস্তি হচ্ছে এবং আমি রাতে ঘুমোতে পারছি না, আমার প্রবলেমটা ঠিক বিকেলের পর থেকে শুরু হচ্ছে। তো আমি প্রথমে বললাম যে দেখুন, আগেই কালো জাদু না করে ডাক্তারের কাছে যান। তা উনি অলরেডি ডাক্তারকে দেখিয়েছেন, অলরেডি ওনার 10 থেকে 12,000 টাকার পরীক্ষা নিরীক্ষা হয়েছে। তো সেই পরীক্ষা নিরীক্ষা করে এটুকুই পাওয়া গেল যে ওনার কোনো প্রবলেম নেই, ঠিক আছে, ওনার কোনো রকম সমস্যা নেই, ওনার শরীর সম্পূর্ণভাবে সুস্থ। ডাক্তার বলেছে আপনার মনোরোগ হয়েছে, তো আপনি এবার মনোরোগের ডাক্তার দেখান। তা ভদ্রমহিলা কাঁদতে কাঁদতেই আমায় ফোন করেছেন, বলছেন যে আমি তাহলে কোনো সলিউশন পেলাম না। তখন আমি দেখলাম আর কি, আমাদের তন্ত্রমতে যেভাবে দেখতে হয় যে আদৌ ওনার কোনো কালো জাদুর সমস্যা আছে। দেখা গেল যে ওনার আত্মীয়ই ভীষণ রকমভাবে ওনার ওপর তন্ত্রক্রিয়া করছে, নেগেটিভ তন্ত্র। তা আমি সেটা কাটিয়ে দিতেই উনি কিছুক্ষণের মধ্যেই কাটিয়ে দেওয়া গেল এবং তাতে উনি অনেকটা রিলিফ পেলেন এবং বললেন যে আমার শরীর থেকে যেন কিছু একটা ভার নেমে গেল, একটা কষ্ট নেমে গেল। তো এই হচ্ছে কালো জাদু। আরেকজন তো ভেলোর পর্যন্ত ঘুরে এসছে, সেও আমার কাছে এসেছিল, তার শরীর আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছিল। আচ্ছা তো ইন জেনারেলি এটা একটা মানে কঠিন ব্যাধি হিসাবেই ধরা হয়, কিন্তু সে ভেলোর পর্যন্ত গিয়ে চিকিৎসা করে কিন্তু কোনো রোগ ধরা পড়েনি। আচ্ছা যদি তার প্রবলেম থাকতো তাহলে মেডিকেল প্রবলেম আমি হুম, বুঝে যেতাম, কিন্তু যখন কোনো কিছুতে হচ্ছে না তখন সে আমার কাছে আসে এবং আমি তাকে রিলিফ দিই। তো সেটাও ছিল কালো জাদুর প্রভাব এবং সেটা তার নিকট আত্মীয়ই তার উপর প্রয়োগ করেছিল। সাধারণত এইসব ধরনের অবিদ্যাগুলো এগুলো সাধারণত ডাক্তাররা এগুলো ধরা যায় না, এগুলো মেডিকেল সায়েন্সে কোনোভাবেই এই অবিদ্যাতন্ত্রকে ধরা পড়বে না, হুম ঠিক আছে, এটা অদৃশ্য হুম এবং এই অদৃশ্য শক্তি আমাদের দেহের বিভিন্ন অর্গানকে অদ্ভুতভাবে ড্যামেজ করে। আচ্ছা, যেরকম যেমন ধরুন লিভার শুকিয়ে যাওয়া, আচ্ছা কারো দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়া, হঠাৎ করে স্কিন ডিজিজ হয়ে গেল, কোনো কারণ নেই, তার সারা শরীরে অ্যালার্জি ছড়িয়ে গেল বা স্কিন ডিজিজ হয়ে গেল, বা প্রচণ্ড পেটের প্রবলেমে ভুগছে, পেট ফেট ফুলে যাচ্ছে, গ্যাসের প্রবলেম হচ্ছে, ওষুধ খাচ্ছে, কিছুক্ষণের জন্য রিলিফ হচ্ছে, আবার প্রবলেম হচ্ছে, ঠিক আছে। বা অনেক সময় এক একটা বান প্রয়োগ করলে এরকমও হয় যে দেখা গেল তার মানে রেগুলার যে ক্রিয়া অর্থাৎ পায়খানা পেচ্ছাপ বন্ধ হয়ে যায়। আচ্ছা তো এইগুলোও হচ্ছে মানে অবিদ্যাতন্ত্রের একটা অংশ, যেগুলো মানে মোটামুটি আমাদের কাছে এলে আমরা বলে দিতে পারি আর কি, যারা এই জিনিসগুলো চর্চা করে, যে এইগুলো যখনই প্রয়োগ হবে একটা মানুষ রাস্তা খুঁজে পাবে না, পাগলের মতো সে দৌড়াতে থাকবে, চাকরি চলে যাবে, বাড়ি থেকে বেরোতে পারবে না, রোগগ্রস্ত হয়ে যাবে, অর্থহানি হতে হতে এমন একটা জায়গায় এসে পৌঁছবে যে তার ধার করে খাওয়া ছাড়া আর গতি থাকবে না। এরকম একটা সিচুয়েশন যখন আসবে তখন কিন্তু এই কালো জাদু ইমিডিয়েট কাটিয়ে ফেলতে হবে, নাহলে তাকে মৃত্যু পর্যন্ত তার হতে পারে। আমি এরকম শোনা গেছে যে অ্যাক্সিডেন্টেরও মানে সে প্রবণতা একটা থাকে যে অ্যাক্সিডেন্টের প্রবণতা, অর্থাৎ আপনার এমন একজন ব্যক্তির উপরে ব্ল্যাক ম্যাজিক করা হলো যে সে রাস্তায় বেরোলো বাইকটা নিয়ে বা গাড়িটা নিয়ে রাস্তায় বেরোলো, তো কোনো না কোনোভাবে তার মাইন্ড ডাইভার্ট হয়ে তার অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আচ্ছা তার মনোযোগকে মানে নষ্ট করে দেওয়া হয়, মানে তার মাথার মধ্যে নানা রকম চিন্তা ভাবনা, ইভেন দেখা যায় সে নিজের সঙ্গে নিজে কথা বলছে আচ্ছা বা কানে কানে কেউ এসে কিছু কথা বলছে, এরকম ফিলিংস হতে থাকে। লোকে বলবে পাগল হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি পাগল হয়নি, ওর ওপর কিছু খারাপ তন্ত্রক্রিয়া বা আত্মা চালান বলা হয়, এই জাতীয় কাজ করা হয়েছে, যেটা মুসলিমদের ভাষায় জিন চালানো বলা হয়। হ্যাঁ তো এইগুলো করলেও এরকম হতে থাকে, অর্থাৎ একটা অশরীরই আপনার সঙ্গে থাকছে, সে থেকে তার যে খারাপ বা নেগেটিভ এফেক্ট, সে যে কারণে মৃত্যু হয়েছে বা তার যা যা খারাপ ছিল সেগুলো আপনার মধ্যে আসতে থাকে। আচ্ছা, এগুলো শুনতে অদ্ভুত মনে হলো, কিন্তু এগুলো বাস্তবে সম্পূর্ণভাবে সত্যি। আচ্ছা, এগুলো সম্পূর্ণ আচ্ছা। এই এই যে কালো জাদু এগুলো সাধারণত কোন জায়গায় সব থেকে বেশি দেখা যায়? এটা দেখুন, প্রথমত বলবো যে কালো জাদুর পীঠস্থান হচ্ছে আসাম। আসামের কামাখ্যা দেবীর মন্দিরকে ঘিরেই এই তন্ত্র অভ্যাস বা তন্ত্র সাধনা। সমস্ত তন্ত্রের মানে
যে গুরু তিনি হচ্ছেন শিব মহাদেব। হুম হুম তা ওনাকে ধরেই তন্ত্রের উৎপত্তি হয়েছে। এবার শক্তি পীঠস্থানগুলোতে এই তন্ত্র চর্চাগুলো হয়ে থাকে। তো কালো জাদু বলতে দেখুন বিভিন্ন রকমের স্তরে কালো জাদু করে এরা। এরা বশীকরণ যেটাকে বলছি আমি, মানে কাউকে বশ করা বা কাউকে দিয়ে নিজের ইচ্ছা মতো কাজ করিয়ে নেওয়া, এটা খুব বাজে ব্যাপার, করা উচিত নয়। জেনারেলি এখন খুব চলছে মার্কেটে। হুম হুম স্বামী স্ত্রীকে বশ করছে, স্ত্রী স্বামীকে বশ করছে, গার্লফ্রেন্ডকে বশ করছে, বয়ফ্রেন্ডরা এইসব করে। এটাই বশীকরণ বা সম্মোহন, বোথ আর ইকুয়াল, একই জিনিস। বশীকরণ হোক সম্মোহন হোক একই জিনিস, এটা অনুচিত। এটা মায়াঙে দারুণভাবে হয়। দ্বিতীয়ত হচ্ছে উচাটন, যেটা আরও ভয়ঙ্কর বিদ্যা, অর্থাৎ তাকে বাড়ি ছাড়া করে দেবো। আচ্ছা কারোর ওপর রাগ হলো, তার ব্যবসাকে নষ্ট করে দেবো, তাকে বাড়ি ছাড়া করে দেবো, তার কর্মকে নষ্ট করে দেবো, এইগুলো হচ্ছে উচাটন বিদ্যা। আচ্ছা উচাটন ভয়ঙ্কর জিনিস। উচাটন প্রয়োগ করলে তার লাইফের সব নষ্ট হয়ে যায়। ঠিক আছে, এরপর আসছি উন্মাদন, অর্থাৎ পাগলা করে দেওয়া কাউকে। আচ্ছা। একটা সুস্থ মানুষকে লোকে দেখে বলবে পাগল হয়ে গেছে। হ্যাঁ, মানে তার অ্যাক্টিভিটিটাই এমন তৈরি হয়ে যায়। অ্যাকচুয়ালি অ্যাক্টিভিটি নয়, এটা কি করা হয় যে ডাক্তারি ভাষায় স্কিজোফ্রেনিক বলে না, সিজোফ্রেনিক। হ্যাঁ 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 সিজোফ্রেনিয়া মানে কি, মানে চোখের সামনে এসে দেখতে পাচ্ছে হ্যাঁ একটা মানুষকে, তার হ্যাঁ। সঙ্গে কথা বলছে, হ্যাঁ ঠিক ওই সিজোফ্রেনিয়ার মধ্যে সিমটম আসতে শুরু করে। কিন্তু ওটা তন্ত্র প্রয়োগের আচ্ছা। মাধ্যমেই হয়, আচ্ছা। এটাও অশুভ তন্ত্র। হুম এরপরে আসছি তাপন, অর্থাৎ কোনো একজন, ধরুন একটা মেয়ে বিয়ে হলো, হুম তার প্রেমিকের সঙ্গে হলো না, একটা দেখাশোনা করে তার বাপ মা হয়তো জোর করে দিল। তো তার প্রেমিক এবার রেগে গিয়ে তার উপর তন্ত্র প্রয়োগ করলো। করার ফলে কি হলো, তখন সে সংসার করতে পারবে না। হুম। বরের সঙ্গে রোজ অশান্তি, হুম বাড়িতে যেন আগুন জ্বলছে, হুম। কাউকে সহ্য করতে পারছে না, নিজেই নিজের মাথার চুল ছিটছে, হুম হ্যাঁ, ইভেন আত্মহত্যা করতে যাচ্ছে। এই ধরনের ক্রিয়াও কিন্তু প্রয়োগ করে থাকে। এগুলো আরও ডেঞ্জারাস। এই সমস্ত কিছু আপনার দেখতে পাওয়া যাবে মায়াং অঞ্চলে, আচ্ছা। আসামের নিকটবর্তী হুম। অঞ্চল। এবং এখান থেকে ধীরে ধীরে আমাদের বাংলা, অর্থাৎ আমাদের গঙ্গার, এই গঙ্গা বলছি, আমাদের পদ্মার এপার, অর্থাৎ এপার বাংলা হুম। এবং ওপার বাংলা দুটো, এই পদ্মা এবং গঙ্গার মানে আশপাশের অঞ্চলগুলোতে এইগুলোর প্রয়োগ সবচেয়ে বেশি দেখতে পাওয়া যায়। আচ্ছা। ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি তন্ত্র এখানে হয়। এছাড়াও ছত্তিশগড় এলাকাতেও কিছু কিছু দেখতে পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, এই সাথে এবার আমি মানে আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে আমি ধরুন কাউকে বশীকরণ করলাম, কালো জাদু করলাম বা বশীকরণ, এবার তার তো একটা সময়সীমা আছে। এটা হ্যাঁ। কতদিন অবধি চলতে পারে, বা সে এমন তো নয় যে আমি তার উপরে বলছি যে সারা জীবন আমার বশ হয়ে থাকবে বা কোনো কিছু, এটা কতদিন অবধি চলতে থাকে? আর সেই সাথে আরেকটা জিনিস যে আমি যখন তার উপরে এই জিনিসটা প্রয়োগ করছি তো নিশ্চয়ই তারও তো একটা রিফ্লেকশন আমার উপরেও আসতে পারে বা আমার পরিবারের উপরেও আসতে পারে, আমি যখন কারোর উপরে ক্ষতি করার চেষ্টা করছি। খুব ভালো একটা প্রশ্ন করেছেন যে কালো জাদু কতদিন পর্যন্ত স্থায়ী হয়। হুম কালো জাদুর স্থায়িত্বকাল কিন্তু খুব কম, হুম অর্থাৎ 21 দিন থেকে 3 মাস পর্যন্ত এর ভ্যালিডিটি, আচ্ছা তার বেশি থাকে না। কিন্তু যারা করে তারা খুব চালাক, আচ্ছা তারা বারবার রিপিটেডলি এই কালো জাদু প্রয়োগ করতে থাকে, যার ফলে কি হয়, মানে এর প্রয়োগ নষ্ট হতে চায় না। হ্যাঁ, হিংসা এমনই জিনিস যে মানুষ প্রয়োগ করতে করতে সারা জীবন ধরে প্রয়োগ করতে থাকে। আচ্ছা। সেই লোকের কাছে যাচ্ছে, তাকে দিয়ে করাচ্ছে, তাকে মুঠো মুঠো টাকা দিচ্ছে এবং তার আত্মশান্তি হচ্ছে। মানে আমি চোখের সামনে দেখতে পাচ্ছি যে সে ধীরে ধীরে নষ্ট হচ্ছে, সে শেষ একদম। হচ্ছে, ওটাই আমার শান্তি। ওটাই শান্তি, এটা কিন্তু করে থাকে। হুম। এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনার যে মানে মানে আমি যখন করছি রিফ্লেকশনটা কি? রিফ্লেকশনটা কি আছে। দেখুন, কালো জাদু হোক আর যাই হোক, এটা আমরা শাস্ত্রবিদিত কথা যে আপনি কারোর ভালো করলে আপনার ভালো হবে, মন্দ খারাপ করলে করলেও খারাপ মন্দ হবে। হবে। হ্যাঁ, একদম। আর কালো জাদু বা তন্ত্রক্রিয়া তো আরো মারাত্মক। হুম। সুতরাং এখানে মানে কি, আপনি ভালো কাজ করলেন, হুম তো কারোর জন্য ভালো করলেন, তো সেই প্রতিফলনটা তার আত্মায় হয়ে আপনার কাছে ফিরে আসে। হুম হ্যাঁ, প্রকৃতি এমনই একটা অদ্ভুত জিনিস যে প্রকৃতিকে ভালো দিলে হুম। প্রকৃতি আপনাকে ভালো দেবে। হ্যাঁ। আর যদি প্রকৃতিকে খারাপ দেন, অর্থাৎ কারোর ক্ষতি করছেন, কাউকে মেরে ফেলছেন, কাউকে কষ্ট দিচ্ছেন, তাহলে তার দ্বিগুণ হয়ে আপনার কাছে ফিরে আসবে। অর্থাৎ যে ক্রিয়া করে দিচ্ছে সেও ক্ষতিগ্রস্ত হবে, আর মানে যে ক্রিয়া করাচ্ছে পয়সা দিয়ে সেও ক্ষতিগ্রস্ত। আচ্ছা আচ্ছা, এই যে কালো জাদু এগুলো সাধারণত কারা বা কোন শ্রেণীর লোক বা কী ধরনের লোকেরা এর কারা করে থাকে এই এক ধরনের? সময় গ্রামের মানুষ, আদিবাসী সম্প্রদায়, হুম এরা কালো জাদু প্রয়োগ করত। হুম হ্যাঁ, যারা একটু নিচ নিচ সম্প্রদায় হুম হুম এবং উপজাতিদের মধ্যে বেশি দেখতে পাওয়া যেত। যেমন ধরুন সাঁওতাল, হুম। কোল, মুন্ডা, ভিল, এখনো পর্যন্ত আপনার উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর,
পুরুলিয়া, বাঁকুড়া এসব জায়গায় কিন্তু এর প্রয়োগ আছে। এই আদিবাসী অঞ্চলের আদিবাসী লোকেরাই করে অঞ্চলে বেশি। এরা বেশি করে থাকতো হুম, আগে, এবং হুম। ইভেন এখনো করে। হুম। দক্ষিণ আফ্রিকাতেও এর প্রচুর প্রয়োগ দেখা যায়। আচ্ছা। দক্ষিণ আমেরিকারও কিছু কিছু জায়গায় এখনো কালো জাদু দারুণভাবে প্র্যাকটিস হয়। ইভেন ওখানে কালো জাদুর মার্কেট পর্যন্ত আছে, যেখানে আচ্ছা। ভোদো ডল অর্থাৎ একটা পুতুলের আকারের মানুষ হ্যাঁ। দেখতে পাওয়া যায়, এগুলো হুম। বিক্রি হয় আর কি। হুম, কালো হুম, জাদু হুম। থেকে প্রোটেকশনের জিনিস বিক্রি হয়। হুম। তো এগুলো ওদিকে বেশি হয়ে থাকে। হুম। কিন্তু এখন বর্তমানে মানুষ দ্রুত আত্মসিদ্ধির জন্য, মানে আমাকে ইমিডিয়েট বড়লোক হতে হবে, হুম। আমাকে ইমিডিয়েট সব পেতে হবে, গাড়ি বাড়ি বাংলো, হুম। হ্যাঁ, মানে একটা যেন কম্পিটিশন চলছে, পাশের বাড়ির লোকের হয়েছে তো আমাকেও পেতে হবে। একটা হিংসা। একদম, এই যে পাওয়ার লোভ বা পাওয়ার আশা, এর ফলে মানুষ প্রত্যেকে একটা মানে প্যারালাল একটা ওয়ে খুঁজছে যেটার মাধ্যমে আমি পেতে পারি। তার জন্য তারা নিচে নামতেও ছাড়ছে, হুম। তার জন্য তারা কালো জাদু কেন, আরও যদি খারাপ কিছু থেকে থাকে সেই পথেও হাঁটছে। আচ্ছা। মানে প্রত্যেকটা মানুষ, উচ্চ সম্প্রদায় থেকে নিচ সম্প্রদায়, সবাই এর সাহায্য নিচ্ছে। আচ্ছা, আমরা এরকমও অনেক দেখেছি যে কালো জাদুর আরেকটা অংশ দেখেছি যে আপনার কোনো পুতুলকে দেখি সাধারণত টিভিতে দেখেছি, আপনি যেটা প্রথমে শুরুতেই বলেছিলেন যে পুতুলকে সুই ফোটাচ্ছে, তাতে হয়তো অন্য কারোর শরীরে ব্যথা পাচ্ছে, এই জিনিসটা কীরকম? দেখুন, এটা একটা মজাদার জিনিস। হুম। ধরুন একটা মুমূর্ষু রোগী হুম। যে বিছানা থেকে উঠতে পারছে না, আচ্ছা। তাকে সুস্থ করার জন্য আমার কাছে এলেন। হুম। তো মানে পদ্ধতিটা দক্ষিণ আমেরিকায় সবচেয়ে বেশি প্রয়োগ হয়েছে এবং আফ্রিকাতে। তো আমাদের ভারতবর্ষের প্রয়োগ হয়। তো আমাদের ভারতবর্ষে কুশ দ্বারা নির্মিত পুতুল তৈরি করা হয়। হুম। কুশটা সবাই জানেন, যেটা ওই কেশে বা কুশ পাওয়া যায় দশকর্মার দোকানে, ওইটা দিয়ে পুতুল তৈরি করা হয়। পুতুল তৈরি করে তার মধ্যে কোনো এক ব্যক্তির প্রাণ প্রতিষ্ঠা করা হয়, ঠিক আছে? তার চুল, মাথার চুল, তার জামা কাপড়ের অংশ বা তার শরীরের কোনো অংশ, পায়ের নখ দিয়েও তো পায়ের মনে নখ, হয়। হাতের নখ, হাতের এগুলো নখ, নেওয়া হয়। হ্যাঁ। নিয়ে সেই পুতুলটাকে অ্যাক্টিভেট করা হয়, অর্থাৎ তার প্রাণ প্রতিষ্ঠা করা হলো সেই পুতুলের মধ্যে। হুম। হুম? করার পর এবার তার, সে ধরুন মুমূর্ষু রোগী, সে অসুস্থ, সে আসতে পারছে না, তো তার জায়গায় আমি পুতুলটাকে কল্পনা করে তাকে সুস্থ করা হয়, তাকে হিলিং করা হয় যাতে সে সুস্থ হয়ে ওঠে। এটা একটা তন্ত্রের পজিটিভ দিক, এবং এই যে জিনিসটা করে মানুষকে সুস্থতা দেওয়া হতো। হুম। কিন্তু এখন বর্তমানে তার উল্টোটা করা হচ্ছে, অর্থাৎ তাকে না জানিয়ে একটা সুস্থ মানুষের এই সমস্ত জিনিস কালেক্ট করে সেই পুতুল বানিয়ে তাকে আগুনে ফেলা হয়, তাকে ছুঁই ফোটানো হয়, তাকে কষ্ট দেওয়া হয়। অর্থাৎ যা যা আমি তার সঙ্গে করছি, সেই মানুষটিও ঠিক সেই জিনিস বা সেই কষ্টগুলো পাবে। আচ্ছা। খুব ইন্টারেস্টিং জিনিস, কিন্তু ভেরি ডেঞ্জারাস, এবং করা উচিতই নয়। আমরা যারা তন্ত্রক্রিয়া প্র্যাকটিস করি তাদের মধ্যে অনেকেই এই পদ্ধতি জানেন, কিন্তু কখনো আমরা এই জিনিস করি না, কারণ এটা এই জন্মে নয়, পরজন্মও আপনাকে কষ্ট ভোগ করতে হবে, এবং আপনার যদি সন্তান সন্ততি থেকে থাকে তারাও এর ফল ভোগ করবে। সেই পাপের ফলটা পুরো বংশানুক্রমে চলতে থাকবে। আচ্ছা, এবার একটা মজাদার একটা প্রশ্ন, যে অনেকে আমরা রাস্তাঘাটে চলতে ফিরতেও আমরা দেখি, বা টিভিতে বা ধরুন মোবাইলে এরকম অ্যাড আছে, তো সেক্ষেত্রে একটা জিনিস চলতে থাকে যে বশীকরণ বা এইসব জাদুর মাধ্যমে যে হট করে মানে এটা কি সম্ভব যে আমি গরিব রয়েছি, আমি আবার কোনো রকম কোনো বশ করে বা কোনো রকম কোনো এরকম তন্ত্র সাধনা বা এরকম কোনো কিছু করে আমি হুট করে বড়লোক হয়ে যেতে পারবো, এই ধরনের জিনিসগুলো? কারণ আজকের দিনে সবাই চায় যে আমি ভালো থাকবো, ভালো খাবো, আমি প্রচুর টাকার মালিক হব। তো সেই জিনিসটা, এটা কি সম্ভব কোনোভাবে? একদমই। দেখুন, কিছুদিন আগে আমার কাছে একজন এসেছিলেন, আমার একজন ক্লায়েন্ট, বলল যে এক মানে লোকের পাল্লায় তিনি পড়েছিলেন, এবং সে বিভিন্নভাবে বুঝিয়ে তার থেকে প্রায় 30-40 লক্ষ টাকা নিয়েছে, তার জমানো সম্পদ। কীভাবে নিয়েছে না, ধাপে ধাপে, আজকে এটা লাগবে, কালকে ওটা লাগবে, এবং উনি বলছেন যে আমি যেন বশীভূত হয়েছিলাম, আমি কোনোভাবে তাকে বারণ করতে পারছি না, সে চাইছে আর আমি যেন দিয়ে দিচ্ছি। বাড়ির সবার অমতেই আমি আমার সমস্ত সম্পদ, আমার যা যা জমা সম্পদ ছিল সব দিয়ে দিয়েছি, যে একটা মিথ্যে জায়গায়। আমি বুঝতে পারছি যে ওই টাকাটা আমার ফেরত হয়তো আসবে না, কিন্তু করার কোনো ক্ষমতা ছিল না, কিন্তু আমি দিয়ে দিয়েছি। এটাকে বলে বশীকরণ। দেখুন, বশীকরণ লোকটা করেছে, যে বদমাস লোকটা, সে করে ওর থেকে সমস্ত টাকা বের করে নিয়ে গা ঢাকা দিয়েছে, এবং তাকে আর খুঁজেও পাচ্ছে না, তার ফোনও ধরছে না, টোটালি একদম সাইলেন্স। সে সমস্ত কিছু খুইয়ে আমার কাছে এসেছে। তো এইভাবে করা হয়। এতে কি হবে, এবার সে যে পেলো টাকা পয়সা, সে কদিনের জন্য ভোগ করবে, তারপর আবার সে পথেই বসবে। কেননা মানুষকে কষ্ট দিয়ে তার সম্পদ হরণ করে
কখনোই ভালো থাকা যায় না না, কারোর ক্ষতি করে কেউ কোনোদিনও একদমই। সুস্থ থাকতে পারবে না। আচ্ছা, সর্বশেষ প্রশ্ন আমি যেটা করব সেটা হচ্ছে যে এই যে কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, এর থেকে বাঁচার উপায় কি রয়েছে, কীভাবে? কারণ আপনি নিজেও একজন তন্ত্রসাধক, আপনি সাধনা করেন, আপনি এগুলো প্র্যাকটিস করেন, তো এর থেকে বাঁচার নিশ্চয়ই কিছু না কিছু রেমেডি রয়েছে। কালো জাদু থেকে বাঁচার উপায় অনেক রকম আছে, হুম যেগুলো আমি সাধারণত করে থাকি খুব সহজ পদ্ধতিতে। যে হোমযজ্ঞ বা ধরুন যদি দেখি সেরকম পরিমাণ কালো জাদু বা সমস্যা নেই তার, হুম তাহলে আমি সামনে থেকেই তাকে ঝাড়িয়ে দিই। ঝাড়িয়ে দেওয়াটা এখানে হয় আর কি। ঝাড়িয়ে দিলে সে সঙ্গে সঙ্গে রিলিফ পাবে। আর তার সাথে সাথে কিছু ধুনো পড়া, ধূপকাঠি পড়া, জল পড়া, এগুলো দেওয়া হয়, লঙ্কা পড়া, যেগুলো সে রেগুলার করতে থাকে। কেননা কালো জাদু একবার প্রয়োগ হলে ওটা দিনের দিন কাটে না, ওটা বেশ কিছুদিন ধরে কাটাতে হয়, বারবার আসতে হয় আমার কাছে। হ্যাঁ, কারণ করতে যেহেতু করতে আপনি যেমন বলেছিলেন যে 21 দিন অন্তত, একদম ন্যূনতম 21 দিন থাকবে, তাহলে আমাকে ওই পিরিয়ডটা মেনটেন করতে হবে। মেনটেন করতে হয়। আর আমি ধরুন এখানে দাঁড়িয়ে যখন কাটিয়ে দেবো, সে অনেকটা রিলিফ পাবে, কিন্তু বাড়ি গেলে আবার আস্তে আস্তে করে 2-3 দিনের মধ্যে আবার একটু অসুবিধা হতে পারে। হ্যাঁ। তো এটাই রিপিটেডলি করতে হয়, 2-3 দিন পর পর এসে করে গেলে মানে মোটামুটি 21 দিন 1 মাসের মধ্যে আপনি সম্পূর্ণ মুক্তি পাবেন। এছাড়াও আরেকটা ব্যাপার দেখবেন থেকে থাকে, লোকে বলে ওষুধ তোলা, মানে কারোর পেটে কিছু খারাপ আছে সেটা তুলে ফেলে, ওটাও কালো জাদুর নেগেটিভ এফেক্ট, ওটাও করা যেতে পারে। ওগুলো করলেও মানে রিলিফ হয়, ওগুলো আমি করে দিই, ওতেও কেটে যায়। ঠিক আছে। তো দর্শক বন্ধুরা, আপনারা শুনলেন আজকে যে কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক এই ধরনের জিনিসগুলো ঘটলে পরে আমাদের জীবনে কতটা ক্ষতি করতে পারে, আর তার থেকে রিলিফ পাওয়ারও কী পদ্ধতি রয়েছে, সেগুলোও আমাদের আজকে অনুভবও আমাদের সাথে আজকে আলোচনা করলেন। এছাড়াও আপনাদের যাদের যাদের যদি কারোর মনে হয়ে থাকে যে এরকম ধরনের সমস্যা আপনাদের বাড়ির মধ্যে এরকম চলছে, কেউ কালো জাদু করেছে বা কোনো কিছু, আপনি অনুভবের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন। ওনার সমস্ত যোগাযোগ করার যা যা মাধ্যম আছে আমি সমস্ত আমার ভিডিও লিঙ্কে দিয়ে দেবো, যে ওনার সাথে কীভাবে যোগাযোগ করা যায়, ওনার ফোন নাম্বার, ওনার অ্যাড্রেস, সমস্তটা আমি আগের ভিডিওতেও দিয়ে দিয়েছিলাম, এই ভিডিওতেও আমি আপনাদের সুবিধার্থে দিয়ে দেবো। যারা যারা আপনারা ব্যক্তিগতভাবে ওনার সাথে যোগাযোগ করতে চান, অবশ্যই ওনার সাথে যোগাযোগ করতে পারেন। তার কারণ আমি আবারও বলছি, বারাসাতের মধ্যে অনুজ্যোতি শাস্ত্রীর নাম একটা অনবদ্য নাম, যেটা কম বেশি সবাই জানে এবং সবাই খুবই পরিমাণে উপকার পেয়েছেন, সবাই উপকৃত হন। এখানে আজকে ইনি ফ্রি, মানে এই মুহূর্তে আমাকে একটু সময় দিয়েছেন, একটু তাড়াতাড়ি সময় দিয়েছেন, নাহলে আমি আরেকটু পরে আসলে হয়তো আজকে আমি ঢুকতে পারতাম না, এরকমই একটা ব্যাপার। তো আপনারা যারা যারা ওনার সাথে যোগাযোগ করে আপনাদের সমস্যার সমাধান আপনারা করে নিতে পারেন। ওনার দুটো চেম্বার রয়েছে, আমি আবারও ওনার সাথে একবার একটু জিজ্ঞাসা করে নেবো যে বারাসাত এবং শিয়ালদায় দুটো চেম্বার রয়েছে, সেই জায়গা দুটোতে যাওয়ার পদ্ধতি কী সেটা একবার উনি একবার আপনাদেরকে বলে দেবেন। শিয়ালদায় যে চেম্বারটি রয়েছে ওটা রামকৃষ্ণ জ্যোতিষ কার্যালয়, প্রত্যেক বুধবার করে বসছি, দুপুর 3টে থেকে 6টা পর্যন্ত। শিয়ালদা থেকে পায়ে হেঁটে শ্রদ্ধানন্দ পার্কের পাশেই, অর্থাৎ বঙ্গবাসী কমার্স কলেজ, তার পাশেই রামকৃষ্ণ জ্যোতিষ কার্যালয়, এখানে পেয়ে যাবেন প্রত্যেক বুধবার 3টে থেকে 6টা। আর বারাসাতে আমার নিজের বাসভবন, এখানে নিমাই অ্যাপার্টমেন্টে আমার নিজের চেম্বারেই আপনারা দেখাতে পারেন, সপ্তাহে 3 দিন, শনিবার, মঙ্গলবার আর শুক্রবার দুপুর 2টো থেকে 5টা পর্যন্ত। অশেষ অশেষ ধন্যবাদ অনুভব আজকে আপনাকে, যে আপনি আপনার ব্যস্ততম সময়ের মধ্যে থেকে আমাকে সময় দিলেন বলে। বন্ধুরা, আজকের এই কথোপকথন আমরা এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে আবার ওনার সাথে যোগাযোগ করে সময় বের করে আবার আরও নতুন কিছু তথ্য ওনার কাছ থেকে নেওয়ার জন্য আমরা আসব, এবং উনিও আমাদের খুব সাহায্য করছেন আপনাদের সুবিধার্থে। যে মানুষজন আজকে সত্যি খুব হিংসাত্মক হয়ে পড়েছে খুব পরিমাণে, যে হিংসার চোটে কে কার ক্ষতি করছে, কে কার ফলে কেউ কোনো কিছু দেখছে না। সবাই চাইছে যে আমি ওপরে উঠবো, তার জন্য আমাকে যাকে পাড়া মেরে হোক যেভাবেই হোক আমি সেই জায়গাটা দখল করব। তো এই হিংসা থেকে মুক্তি পাওয়ার জন্য অনুপবাবু আপনাদের সকলের সাহায্যের জন্য এগিয়ে এসছেন। তো আশা করছি আপনাদের এই ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক আর কমেন্ট করে জানিয়ে দেবেন। আর সেই সাথে আপনাদেরও মনের মধ্যে যদি কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে, আপনি আমাদের কমেন্ট বক্সে, আমার চ্যানেলের কমেন্ট বক্সে আপনি কমেন্ট করতে পারেন, অথবা আমি অনুপবাবুর সমস্ত ডেসক্রিপশন আমার ফোন নাম্বার সহ আমার ভিডিওর লিঙ্কে দিয়ে দেবো। আপনি তার সাথেও সরাসরি যোগাযোগ করে ওনার সাথে এসে আপনি কনসাল্ট করতে পারেন। আজ এখানেই শেষ করছি। সকল দর্শক বন্ধুদের সবাই ভালো থাকবেন। জয় বড়মা, জয় বড়মা।